বছর পর যখন বিদেশ থেকে কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার বউ অন্য পরপুরুষের সাথে একই বিছানায় শুয়ে আছে। তখন বাড়িটা দেখি বেশ ফাঁকা। অবশ্য ফাঁকা থাকারই তো কথা। আমি আর আমার ওয়াইফ ও ছোট্ট ছেলে ছাড়া আর কেউ থাকে না। কাউকে কিছু না জানিয়ে সারপ্রাইজ দেব বলে যখন বাড়িতে প্রবেশ করলাম, তখন রুমের দরজা আধখোলা অবস্থায় রয়েছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখি আমার বউ পাশের 3 বাড়ি পরে ছোট ভাই আতিকের সাথে একই বিছানাতে শুয়ে আছে। আমি এমনটা দেখবো কখনোই ভাবতে পারিনি। চোখ দুটো যেন অপলক ওদের দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ ছাড়াই আমি বাহিরে বের হলাম। দরজাটা আস্তে করে বাহির থেকে লাগিয়ে দরজার কাছেই ধপ করে বসে পড়লাম। আমি ভাবতেই পারছি না আমার বউ এমন করতে পারে। আমি চিন্তা করতে পারছি না আমার বউ আমাকে ধোকা দেবে। সারা শরীরের লোম তখন আমার দাঁড়িয়ে গেছে। ডান হাত আর ডান পা আমার নিজের থেকেই কাঁপতে শুরু করে দিয়েছে। আমি ঠিক কি করব বুঝতে পারছি না। চারিদিকে একবার তাকালাম। বাড়িটা বেশ উন্নত হয়েছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 11টা। তার মানে আমার ছেলে এখন স্কুলে। আর আমার বউ এই সুযোগটা নিয়ে যা ইচ্ছা তাই করছে। কিন্তু কেন? আমার কি দোষ? ভেতরে ঢুকে তাদের কথা শুনতে পেলাম। ভাবি, তুমি এত হট কেন? তোমাকে রেখে ভাই যে কিভাবে বিদেশে থাকে বুঝতে পারি না। সাথে সাথে আমার বউ অহনা উত্তর দিল, আতিক, তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় সিফাতের আব্বুর কথা বলবে না? শুনতে একদমই বিরক্ত লাগে, আর করতেও কেমন অসহ্য লাগে। আতিক একটু জোরে হেসে বলল, কি করতে অসহ্য লাগে? আর কেন ভাবি? ভাই আবার কি করলো? ভাই তো তোমাকে ভালোবাসে। অহনা বলে ওঠে, হ্যাঁ বাসে, কিন্তু কাছে তো আর থাকে না। আমারও তো শরীরের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আতিক আবারও হাসতে থাকে। তারপর বলে, হ্যাঁ তাই তো, কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতের দিকে একবার তোমার কাছে পড়ে থাকি। আমিও তোমাকে ভালোবাসি। অহনা জবাব দেয়, আমিও তোমাকে এখন ভালোবাসি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি। কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়াল করিনি। আমার ছেলেটা ক্লাস 3-তে পড়ে। ওর আসতে সেই বিকাল হবে। না জানি আতিক অহনার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে। গা থেকে শার্ট খুলে ফেললাম। আমার গায়ের লোম যেন আরো বেশি করে দাঁড়িয়ে গেল। আমি ভাবতেই পারছি না এটা আমার সেই আগের অহনা, যাকে আমি কিনা 15 বছর ধরে ভালোবাসি। আর সে, আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করেই। দুজনেই দুজনকে অনেক ভালোবাসতাম। অহনা একদিন তার বাবা মাকে ভালোবাসার কথাটা জানিয়েছিল। অহনার কথা শুনে তার বাবা রাগান্বিত স্বরে বলল, তোর সাহস হয় কি করে? তুই বাবু চৌধুরী মেয়ে হয়ে ওর মতো একটা বখাটে বেকার ছেলেকে ভালোবাসিস? এই সমাজে আমার একটা নাম আছে, একটা পরিচয় আছে, আর তুই সেই আমার মেয়ে হয়ে একটা অনাথকে বিয়ে করতে চাচ্ছিস? আমি তা কখনো হতে দিতে পারি না। অহনা তখন তার মাকে বলল, মা তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। আবির সত্যি অনেক ভালো ছেলে। আমি ওকে ভালোবাসি। ওকে বিয়ে করলে আমি সুখে থাকবো। তোমরা কি চাও না আমি সুখী হই? অহনার কথায় মা বলে উঠল, এই পরিবারে তোর বাবার কথাই শেষ কথা। আমি আর কিছু বলতে পারবো না। সে যেহেতু চায় না তুই ওই ছেলেকে বিয়ে করিস, তাই আমি তোকে বলতে চাই তুই ওই ছেলেকে ভুলে যা। না হলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। তুই তো তোর বাবাকে চিনিস। তখন অহনা রাগান্বিত স্বরে বাবা মায়ের মুখের উপরে বলে উঠল, প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তারপরও আমি আবিরকে ছাড়তে পারবো না। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই কথা বলে সেদিন অহনা সামনে থেকে চলে গেল। অহনার বাবা মা অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছে। মেয়ের কথা শুনে মনে হয় দুজনের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। বিয়ের বছর দেড়েক পরেই আমি তখন অহনাকে রেখে বিদেশ চলে আসি সংসারের টানাটানিতে। সেদিন অহনা অনেক কান্না করেছিল। কান্না করতে করতে আমাকে বলেছিল, তুমি এভাবে আমাকে একা রেখে বিদেশ চলে যাচ্ছ, আমি কি করে থাকবো? তোমার সব কথা সবসময় মনে পড়বে আমার। মা বাবা পরিবার ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি, আর তুমি এখন আমাকে রেখে বিদেশে চলে যাচ্ছ। আমি তখন অহনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, দেখো বিদেশে 3-4 বছর কাটিয়ে কিছু টাকা জমিয়ে আবার দেশে ফিরে আসবো। তখন অভাব অনটন থাকবে না। জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। আমাদের অনাগত সন্তানকে মানুষ করতে কোনো অসুবিধা হবে না। তারপর অহনা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সেখানে গিয়ে নিজের খেয়াল রাখবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, যখনই সময় পাবে আমাকে কল করবে। আমিও তাকে আশ্বস্ত করে তার কপালে শেষবারের মতো একটা চুমু দিয়ে বিদায় নিলাম। এর মধ্যে কেটে যায় 9টা বছর। দেশে আর একবারও আসিনি। অনেক দেনা পাওনা মিটিয়ে একেবারে দেশে ফিরি। কিন্তু যখন অবাক করে সারপ্রাইজ দিয়ে বাড়িতে আসবো বলে ঠিক করেছি, আর বাড়িতে এসেই দেখি আমার বউ অন্য একজনের সাথে একই বিছানাতে। এটা দেখার পর আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছি। আচ্ছা ভাবি, ভাই যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই, তাহলে কি হবে? আতিকের বলা কথাতে আমি আবার ওদের কথা শোনার জন্য কান খাড়া করলাম। অহনা বলল, আরে দূর, ও কিভাবে জানবে? ও তো দেশের বাইরে। ও তো এটাও জানে না তোমার সন্তান আমার পেটে এখন। ওকে বলবো যেন খুব তাড়াতাড়ি বাসায় আসে, যাতে সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটা ওর। ও জানবে না। তুমি আরো ভালো করে আমাকে আদর করো তো। আতিক হেসে দেয়। ওর হাসির শব্দ আমার কানে বাজতে থাকে। বড্ড অসহ্য লাগছে আমার। চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। নিজেকে আজ বড্ড বেমানান লাগছে। যুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মতো আস্তা করে আজ পড়ে আছি যেন। তখনই শুনতে পেলাম আতিক বলছে, ভাবি আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারা রাত। আমার বউ আজ বাপের বাড়ি যাবে ছেলেকে নিয়ে। তোমার সাথে থাকবো বলে আমি রয়ে গিয়েছি। প্লিজ ব্যবস্থা করো। অহনা হেসে দেয়। ওর হাসি যেন বদ্ধ ঘরটাকে আরো বেশি চকচকে করে তুললো, আর আমার মনটাকে যেন ড্রিল দিয়ে ছিদ্র করে ফেললো। অহনা বলল, আচ্ছা ঠিক আছে আমার জান, তোমার জন্য আজকে না হয় সিফাতকে ওর দাদুর বাসায় পাঠিয়ে দিব। শ্বশুরকে বলবো যে আমি বাপের বাড়িতে যাচ্ছি। ওর তো স্কুল রয়েছে আপনার এখান থেকে স্কুল কাছে, তাই আপনার কাছে রেখে যাচ্ছি। ব্যাস হয়ে গেল।
আতিক হয়তো অহনাকে জড়িয়ে ধরেই আদুরে ভাষায় বলল, ওলে আমার জানটা রে, কত কিউট গো তুমি। তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে, এখন যাই। আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। আমি আস্তে করে মেইন দরজাটা খুলে এক দৌড়ে ছাদে চলে যাই। মনে মনে বললাম, দেখতে চেয়ে সন্ধ্যার পরিবেশ কেমন। একটু পর দেখে আতিক চলে যাচ্ছে। আমি শব্দ না করে নিচে আসলাম। আমি বাইরে চলে আসি, আতিকের বাড়ির সামনে চলে আসি। যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হলো, তখন আমাকে দেখেই আতিকের বউ বলল, আরে আবির ভাইয়া না, আপনি কখন এলেন? এই তো আজই এলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি তাড়াতাড়ি আজ আপনার ছেলেকে ওর নানুর বাড়িতে পাঠিয়ে দিন। সে বলে, কেন? আমি বললাম, আমার স্ত্রীর সাথে আপনার স্বামীর একটা অবৈধ সম্পর্ক আছে। তারপর তাকে সব খুলে বলি। সে একাধারে কাঁদতে থাকে। আমি বলি, আজ সন্ধ্যায় ওদেরকে ধরবো, আপনি আপনার ছেলেকে পাঠিয়ে দিন আপনার বাবার বাড়ি, আর আপনি আমার সাথেই সন্ধ্যা অবধি থাকুন। সে আমার কথায় রাজি হলো। সে ছেলেকে দিয়ে আসতে গেল। রাতে আমি আর আতিকের বউ দুজনে মিলে আমার বাড়িতে গেলাম। মিউজিক প্লেয়ারের স্লো মোশনে কুমার শানুর রোমান্টিক হিন্দি গান চলছে। আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার বউ আতিকের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে, গায়ে তেমন কোনো কাপড় নেই। আর আতিক অহনাকে পরম আদরে জড়িয়ে ধরছে, যা আতিকের জায়গাতে আমার থাকার কথা। আতিকের স্ত্রী রাইসা অঝরে কেঁদেই চলেছে। সে বারবার বিড়বিড় করে বলছে, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কি না। অহনা বলছে, আচ্ছা আতিক, যদি তোমার বউ জানতে পারে কোনোদিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে, তখন কি হবে? আতিক মুচকি হেসে উত্তর দেয়, দূর পাগলি, ও জানবে কি করে? আমি কি একদম গাধা নাকি ও জানবে? ওর জানার মতো তেমন কোনো কাজই আমি করি না। দুজনেই হাসতে থাকে। তখনই আমি বলে উঠলাম, এই হাসিটা কি সারা রাত চলবে? আমার কথাটা শোনা মাত্রই ওরা দুজন লাফিয়ে ওঠে। ভূত দেখার মতো চমকে উঠে আমার স্ত্রী বলে উঠল, তুমি? আপনাদের মতামতের জন্য এখানেই আমাদের গল্পটি শেষ করতে হলো। আর কি হয়েছিল তাদের দুজনের জীবনে আপনারা যদি জানতে চান, তাহলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্টের মাধ্যমে জানান। গল্পটার রচনায় কাজী সাব্বির, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।